হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি কাঠগোলাপ আসক্তি, লিখনীতি ইসরাত তর্ণী, পর্ব সংখ্যা 14। অম্বরে কালো মেঘের বেলা ছুটে এসেছে এদিক ওদিক। মেঘের আড়ালে নিজের সুন্দর মুখখানা লুকিয়ে শশী বইছে বৈরী বহন। সুবিশাল অম্বরের নিচে উপস্থিত জানান দিতে ক্ষণে ক্ষণে ডেকে চলেছে কাদম্বিনীর দল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, থেকে থেকে ভেসে আসছে শিয়ালের হাঁক। শীতের কুয়াশা মাখা রাত, আশেপাশে সবটা কুয়াচ্ছন্ন। ছাদের দোলনায় বসে আছে মেহেরিমা। ধ্যান জ্ঞান কোথায় পড়ে আছে বোঝা মুশকিল। মেহেরিমার দৃষ্টি চেয়ে থেমেছে চৌধুরী বাড়ির ডান পাশের জঙ্গলে, যেথায় মনের আনন্দ ছুটে চলছে এক ঝাঁক জোনাকি। ওর কোলে মাথা রেখে শুয়ে আছে ত্রিধিত। দৃষ্টি আনাবেলার মুখমণ্ডলে। তখন মেহেরিমা প্রশ্নের কোনো জবাব দেয়নি ত্রিধিত। মেহেরিমা হাত ধরে নিয়ে এসে দোলনায় বসিয়ে কোলে মাথা রেখে শুয়ে পড়েছে, আর কোনো টু শব্দ করেনি। মেহেরিমা আগ বাড়িয়ে কথা বলেনি। এভাবে নীরব কেটেছে বেশ কিছুক্ষণ। আমায় বিশ্বাস করিস? মেহেরিমা ধ্যান ভাঙে, ত্রিদিতের মুখের দিকে দৃষ্টিপাত করে, সময় নিয়ে জবাব দেয়, নিজের থেকেও বেশি। আচ্ছা, তাহলে আমার উপর ভরসা রাখ। খুব শীঘ্রই সবটা ঠিক হয়ে যাবে। আমাদেরও সুন্দর একটা সংসার হবে। আচ্ছা, রাখলাম ভরসা। তুই সবচেয়ে বেশি কাদের ঘৃণা করিস? বিশ্বাসঘাতক পাপীদের। যদি আমিও তাদের মধ্যে একজন হয়েই থাকি। মেহেরিমা চুপ হয়ে যায়। আবারও নিস্তব্ধতায় ছেয়ে যায় চারিপাশ। আকাশ চিরে আলোর ঝলকানি রেখা ফুটে ওঠে। মেহেরিমা আঁখি যুগল বন্ধ করে নেয়। সেইভাবেই মৃদু কণ্ঠে উত্তর দেয়, আমার কাছে সব পাপীরা সমান। যদি কখনো আমাকে তোর পাপী মনে হয়, ডিরেক্ট বুকে ছুরি চালিয়ে দিবি। কখনো বিচ্ছেদ চাইবি না। বিচ্ছেদের যন্ত্রণা আমি সইতে পারবো না। তোর হাতে মরতে সদা প্রস্তুত আমি, তবুও একান্ত তোর হয়েই মরতে চাই। পাপীকে একবারেই মেরে ফেলার কোনো শান্তি নেই। প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, রোজ নিয়ম করে মারাতে আলাদা প্রশান্তি আছে। ত্রিদিতের হৃদয় কিছু সময়ের জন্য থমকায়। অবিশ্বাস্য চাহনি নিয়ে মেহেরিমার দিকে তাকিয়ে থাকে। এই মেহেরিমা তো ত্রিদিতের মেহেরিমা না, সম্পূর্ণ নতুন ভিন্ন মেহেরিমা। মেহেরিমা মুচকে হাসে। আপনি তো আর বিশ্বাসঘাতক পাপী নন। আপনি আমার ভালোবাসার পবিত্র এক মানুষ। আপনার ভালোবাসায় আমি মুগ্ধ হই প্রতিক্ষণ। আপনার ভালোবাসা আমার হৃদয়ে ছড়ার ফুল সুবাস। আল্লাহর দেওয়া সেরা উপহার আপনি। আমার দ্বারা কখনো কোনো ভুল হলে একবার সুযোগ দিস। যেভাবেই হোক নিজের করে রেখে দিস। জীবন তো একটাই, পুনর্জন্ম তো আর হবে না তোকে আবার নিজের করে পাওয়ার জন্য, তোকে দু চোখ ভরে দেখার জন্য। মেহেরিমা স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। ত্রিদিত নিজেকে সামলায়। মেহেরিমা ডান হাত দু হাতের মুঠোয় নিয়ে টুপটাপ চুমু বসিয়ে দেয়। মেহেরিমাকে হারানোর ভয় চারদিক থেকে জেঁকে ধরে। ভেতরে ভিতরে দিশেহারা হয়ে পড়ে। আপনার সেজ বাবা আয়মান চৌধুরী কিভাবে মারা গিয়েছিল? খুন করা হয়েছে ওনাকে। ত্রিদিত্যের কথায় মেহেরিমার ঠোঁট দুটো নিজে থেকেই দিকে সরে যায়। নিজের হতভম্ব ভাব কাটাতে কয়েক মিনিট সময় লাগে মেহেরিমার। কে করেছে খুন? আপনাদের মতো শক্তিশালী মানুষের শাস্তি না দিয়ে যুগ যুগ ধরে ঘটনা লুকিয়ে রেখেছেন কেন? সময় হলে জানতে পারবি। তাড়াহুড়া করে জানতে স্বস্তি পাবি না। সময় নিয়ে সবটা জানলে তবেই স্বস্তি পাবি। মনের আগুন নিভাতে পারবি। তুই যেটা জানতে চাচ্ছিস সেটা তো ঘটনা মধ্যস্থান, আর খুন সেটা তোর খুব কাছের একজন করেছে। আয়মান চৌধুরী ওনার প্রাপ্য শাস্তি পেয়েছেন। মেহেরিমার চোখ দুটো অক্ষি কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম। ওদের কথা মাঝেই অম্বর ছিঁড়ে ধরণীর বুকে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। ততক্ষণে দুজনে উঠে দাঁড়িয়েছে। সেকেন্ডের ব্যবধানেই দুজনে কাকভেজা হয়ে যায়। মেহেরিমা হয়ে থাকা শুভ্ররঙা কামিজ বাঁকানো তনুর সাথে লেপ্টে গেছে। মুখের বৃষ্টির ক্ষুদ্র ক্ষুদ্র কণা লেগে আছে। বিদ্যুতের ঝলকানি আলোয় চারপাশ আলোকিত হয়ে ওঠে।
সেই আলোয় মেহেরিমা দেখতে বড্ড আবেদনময়ী লাগে। মুখ লেগে থাকা বৃষ্টির বিন্দু বিন্দু কণাগুলো ঝলমল করে। মায়ের দেওয়া ছোট্ট নাকফুলটা মুক্তোর দানার মতো চকচক করে উঠছে। সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে গেছে। বৃষ্টির কণাগুলোর উপর ত্রিধিতের খুব হিংসা হয়। কেমন নির্লজ্জের মতো আনাবেলাকে ছুঁয়ে দিচ্ছে প্রতিক্ষণ। ক্ষমতা থাকলে এক্ষুনি এই বৃষ্টির কণাগুলোকে কেটে কুচি কুচি করত। ত্রিধিত কয়েক কদম এগিয়ে এসে মেহেরিমার গা ঘেঁষে সামনাসামনি দাঁড়ায়। মেহেরিমা কিছু বলতে নিলেই তার কামিজ গলিয়ে আলতো হাতে নরম কোমর খামচে ধরে নিজের সাথে মিশিয়ে নেয় ত্রিধিত। মেহেরিমার চোখ জোড়া বন্ধ করে নেয়। নিজের ভার ছেড়ে দেয় ত্রিধিতের উপর। ত্রিধিত মেহেরিমার ঠোঁটে তাণ্ডব নিয়ে আলতো করে স্লাইড করতে করতে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমার স্নিগ্ধ পবিত্র কাঠফুল, মায়াবতী শুভ্র রঙা বেলি ফুলে মায়া ছেড়েছি সেদিন। স্নিগ্ধ পবিত্র গোলাপ, কাঠগোলাপের আসক্তি আমায় নিঃশ্বাস করছে যেদিন। কলমে ইসরাত তর্নি। মেহেরিমা কিছু বলার সুযোগ না দিয়েই কোলে তুলে নেয়। মেহেরিমা লজ্জায় ত্রিধিতের সুধীর বক্ষস্থলে মুখ লুগায়। সিঁড়ির দরজার নিকট একটা মানব ছায়া দ্রুত কদমে সরে যায়। মুখে তার কুৎসিত হাসি। খেলার ছক উল্টিয়ে দেওয়ার হাতিয়ার পেয়ে গেছে কিনা, এবার জয় তার হবেই। সকাল সকাল চৌধুরী বাড়িতে উপস্থিত হয়েছে আয়াস। মূলত আয়রা চৌধুরীর সাথে দেখা করতে এসেছে। থাকবে দিন দুই মতো। বাড়ির সামনে পুকুরের পাড়ে বানানো বেঞ্চগুলোতে বসে ছোট আড্ডা দিচ্ছে। হঠাৎ সেখানে উপস্থিত হন আরিফ চৌধুরী। আয়াস, শহরের হসপিটালে যেতে হবে। আমার বেস্ট ফ্রেন্ড নিয়াকত হাওলাদারের একমাত্র মেয়ের উপর অ্যাসিড অ্যাটাক হয়েছিল, জানো তো তুমি? ঐশী মায়ের অবস্থা শোচনীয়। আজ দুপুর দুটোই ওদের ফ্লাইট। লন্ডন নিয়ে যাবে ট্রিটমেন্টের জন্য। এখনই যাবে তুমি? হ্যাঁ। আচ্ছা বসো, আমি রেডি হয়ে আসছি। থানায় যেতে হবে একটু। শপিং কমপ্লেক্সের অ্যাসিড অ্যাটাকটা নিয়ে এসআই এর সাথে কিছু আলোচনা করতে হবে। এত বড় একটা ক্রাইমের কোনো ক্লু পাওয়া যাবে না, এটা কোনো কথা হলো? আয়াস বাড়ির ভেতরে চলে যায়। আরিফ চৌধুরীর দৃষ্টি যেয়ে পড়ে মেহেরিমার উপর। কেন এক অদৃশ্য বেদনায় বুকটা চিনচিন করে ওঠে। মেহেরিমা সবটা নীরব হয়ে শোনে। আরিফ চৌধুরীর কথোপকথন শুনে সেদিন শপিং মলে দেখা হওয়া মেয়েটার কথা মনে পড়ে যায়। ওই মেয়েটাও তো বলেছিল উনি বাবার বেস্ট ফ্রেন্ড মেয়ে। তবে কি ওই মেয়েটাই ঐশী? মেহেরিমা 2 দিন আগে ত্রিধিতে থেকে জেনেছে ওই শপিং কমপ্লেক্সের ত্রিধিতদের। মেহুমা, সেদিন শপিং কমপ্লেক্সে তোমাদের কারোর সাথে ঝামেলা হয়েছিল কি? মেহেরিমা সময় নিয়ে আস্তে ধীরে সেদিন ওদের সাথে ঘটে যাওয়া সবটা খুলে বলে। মূলত ও যতটুকু জানে ততটুকুই বলে। সন্দেহের মতো কিছুই খুঁজে পায় না। সবটা শুনতেই আরিফ চৌধুরীর মুখটা ফ্যাকাশে হয়ে যায়, যেটা মেহেরিমার চোখে এড়ায় না। আয়াস ও ততক্ষণে হাজির হয়েছে। অতঃপর বাবা ছেলে মিলে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওদের সামনে পিছনে গার্ডসহ পুলিশে আরও 2টো গাড়ি বের হয় চৌধুরী বাড়ি থেকে। আড্ডাটাও ভেঙে যায়। যে যার মতো নিজের ঘরের দিকে হাঁটা ধরেন। নিজের রুমে জানলার পাশে দাঁড়িয়ে সবটা লক্ষ্য করে ত্রিধিত। ঠোঁটের কোণে বাঁকা হাসি। পকেট থেকে ফোন বের করে কল লাগায় অন সাইভ 1 নম্বরে। আনাবেলার চোখ ভালো হওয়ার জন্য, আনাবেলাকে সারা জীবন নিজের করে রাখার জন্য সব করতে রাজি, প্রস্তুত ত্রিধিত। কিন্তু আমরা চাইলে কি আর সব হয়? কে জানে ত্রিধিতের পরিকল্পনা কতটুকু সফল হবে। সদর দরজা পা রাখতে ওর পিঠে কিছু একটা এসে পড়ে। ও পিছু ফিরে চায়। নিচে তাকাতেই একটা কাগজের খণ্ডাংশ দেখতে পায়। কাগজটা উঁচিয়ে নেয় মেহেরিমা। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পায় না। ওটা একটু খুলতেই চক্ষুগোচর হয় ছোট ছোট অক্ষরে লেখা ক্ষুদ্র বার্তা। ভালোবেসে বিশ্বাস করা ভালো হবে, অন্ধবিশ্বাস না। দেখো শেষ পর্যন্ত যেন তোমাকেই ঠকে যেতে না হয়।
মানুষের বাহিরে যেমন দেখায় আসলে কিন্তু তেমন না। লেখাটুকু পড়ে মেহেরিমা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। কথাগুলোর মর্মার্থ বুঝতে মস্তিষ্ক কিলবিল করে ওঠে। মেহেরিমা উদাসীন হয়ে ব্যালকনির দোতলায় বসে আছে। নিজের জীবনে হিসাব মেলাতে বড়ই ব্যস্ত হয়ে পড়েছে। কয়েকদিনের ব্যবধানে জীবনটা এত জটিল হয়ে পড়বে মেহেরিমা কি তা পরিকল্পনাও ভেবেছিল? মেহেরিমা আকাশে কুসুম ভাবনার মাঝেই ওখানে ত্রিদিত্য উপস্থিত হয়। এখানে একা বসে কি করছিস? মেহেরিমা ধ্যানচ্যুত হয়, রয়ে শয়ে জবাব দেয়, কিছু না। মন খারাপ? ওহো, তাহলে আপনি কখনো আমার বিশ্বাস ভেঙে দিবেন না তো? এমনটা মনে হওয়ার কারণ? জানি না, অজানা একটা ভয় আমাকে চারদিকে জেঁকে ধরেছে। একটা সম্পর্ক, রাগ, অভিমান, জেদ, ভালোবাসা, কষ্ট সব থাকে। লিটল কিটি, সেই সম্পর্কে এইসব কোনো কিছুই নেই, শুধু ভালোবাসা আছে। ওগুলো লোক দেখানো সম্পর্ক। আর একটা সম্পর্কের ভিত্তি হচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস। যখনই কোনো তৃতীয় পক্ষ প্রবেশ করে একটা সম্পর্কে, তখনই সম্পর্ক ভাঙতে শুরু করবে। অ্যাকচুয়ালি আমি বুঝতে চাচ্ছি তুমি কোনো তৃতীয় পক্ষের কথা নাচিস না। আমাকে নিয়ে যত অভিযোগ সেটা আমার কাছেই রাখবি। এই দেওয়ালের বাহিরে যেন না যায় সেই অভিযোগ। তোকে ভালো রাখার দায়িত্ব আমি নিয়েছি, কোনো তৃতীয় পক্ষ না। মেহেরিমা নির্বিকার চাহনি দিয়ে তাকিয়ে থাকে। কথাগুলো খুব করে মস্তিষ্কে গেঁথে নেয়। তৃতীয় কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফেলে সামনে এগিয়ে আসে। মেহেরিমার মুখোমুখি হয়ে ফ্লোরে হাঁটু মুড়ে বসে। মেহেরিমার ঠান্ডা কনকনে হাত দুটো নিজের উষ্ণ হাতের মুঠোয় পড়ে নেয়। ঠিকমতো নিজের যত্ন নিস না কেন? তার জন্য আপনি আছেন তো? ঠান্ডায় কেন গরম কাপড় পরিস নিজে? ঠান্ডা লাগছে না তো? আমার তো লাগছে। ঘরে যেয়ে গরম কাপড় পরে আসুন। ওই কাপড় হবে না, তোকে লাগবে। তুই না হট, এই মাত্রই তো বললি। মেহেরিমা ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। এটা আবার কখন বলল? কৃতিত্বের কথায় উদ্দেশ্য বুঝতেই মুহূর্তে মেহেরিমা লজ্জা পেয়ে যায়। এই মানুষটা আজকাল একটু বেশিই লজ্জা দেয় যে কোনো কথায় নিয়ে গেছে ভাবা যায়। মেহেরিমার মুখের দিকে তাকিয়ে সূক্ষ্ম হাসে ত্রিদিত্য। মেহেরিমার হাতে অদর ছুঁয়ে দিয়ে নরম কণ্ঠে বলে, আমাকে কখনো ছেড়ে যাবি না তো? কাউকে ভালোবাসলে ছেড়ে যাওয়া হয় নাকি? ভালোবাসিস আমায়? মন তো বলে বাসে, কতটুকু জানি না, তবে যতটুকু ভালোবাসলে আপনাকে জান্নাতে পাবো ঠিক ততটুকুই ভালোবাসতে চাই। ত্রিদিত্যের অধোজোড়া আঙুল দিয়ে চেপে ধরে মেহেরিমা। ত্রিদিত্যকে নিজের কথা শেষ করতে না দিয়ে বলে, আপনি ভালো খারাপ যেমনই হন না কেন, ইহকাল পরকাল সবকালেই আপনাকেই লাগবে আমার। আর এমন কথা কখনো বলবেন না। ত্রিদিত্য মেহেরিমা নিয়ে উঠে দাঁড়ায়। মেহেরিমার বোকামিতে সরলতায় মুচকি হেসে ওকে বুকে জড়িয়ে নেয়। আচ্ছা, বলবো না। মধুচন্দ্রিমা কোথায় করতে চাস? বাংলাদেশ নাকি থাইল্যান্ড? তোর যেখানে ইচ্ছা। মধুচন্দ্রিমা শব্দটা কর্ণগোচর হতেই মেহেরিমা মনে বসন্ত দোলা দিয়ে ওঠে। ছড়িয়ে পড়ে ফুলের সুবাস। কেমন অদ্ভুত অনুভূতি হয়। লজ্জায় তৃতীয়তে শক্তপোক্ত বুকে মুখ লুকায়। লজ্জা পেলে ছোট্ট মেহেরিমা আসবে কিভাবে? আমি অ্যাট ফার্স্ট বাবা হতে চাই। মেহেরিমা এবার লজ্জায় মিয়ে যায়। ত্রিদিত্যের হাতের বাঁধন আরও ধীর করে। সমুদ্র পছন্দ নাকি পাহাড়? বোধ। এমন এক জায়গায় যেতে চাই সেখানে পাহাড় সমুদ্র একে অপরের সাথে মিলেমিশে একাকার। নিজেদের সুখ দুঃখের কথা অনায়াসে বলতে পারে একে অপরের, যার সাথে জঙ্গল হলে মন্দ হয় না। মিনমিনিয়ে কণ্ঠস্বর মেহেরিমা। ত্রিদিত্য হেসে ওঠে। যথা আজ্ঞা মহারানী, আপনি যা বলবেন। ওয়েন উইক টাইম লাগবে না সব অ্যারেঞ্জ করতে। কোথায় যাব আমরা? ইটস সারপ্রাইজ। মেহেরিমা মনটা হঠাৎ খুশিতে ভরে ওঠে। হয়তোবা খুব কাছে থেকে প্রকৃতিকে ছুঁয়ে দিতে পারবে বলে এই খুশি। নিজের বুকের মাঝে থাকা লিটল কিটি খুশি অনুভব করতে পেরেই ত্রিদিত্যের মুখে হাসি প্রসারিত হয়। এই ছোট্ট আনাবেলা অল্পতেই কত খুশি হয়ে যায়। ত্রিদিত্যের মুখটা নামিয়ে কানের কাছে নিয়ে ফিসফিস করে বলে,
ওখানে শুধু তুই আর আমি থাকবো, আমাদের ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না, আমাকে একদম নিজের করে পাবি। এই জন্যই কি তোর এত খুশি? কৃতিত্বের কথায় মেহেরিমা লজ্জা পেয়ে কৃতিত্বকে এক ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে ওখান থেকে দৌড়ে রুম থেকে চলে আসে। মুহূর্তে কৃতিত্বের মুখমণ্ডল পরিবর্তন হয়ে যায়, মুখটা হিংস্র হয়ে ওঠে। উত্তর না দিয়ে ধাক্কা দেওয়া নিজের ইগোতে লাগে। তবে কি মেহেরিমা আর কৃতিত্বের ভালোবাসা ভালো লাগে না? কৃতিত্ব এই কয়েকদিন পুরনো হয়ে গেল। বড় বড় পা ফেলে রুমে উপস্থিত হয় কৃতিত্ব। মেহেরিমা ততক্ষণে ওয়াশরুমে ঢুকে পড়েছে। মেহেরিমাকে আঘাত করার মতো বোকামি কৃতিত্ব কখনোই করবে না। অত্যাধিক ভালোবাসা কি না? রাগগুলো ঝেয়ে পড়ে ঘরের নিরপরাধ জিনিসগুলোর উপর। একে একে সব ভাঙতে শুরু করে। হঠাৎ জিনিসপত্র ভাঙচুর শব্দ কানে আসতেই মেহেরিমা দ্রুত ওয়াশরুম থেকে বের হয়। কয়েক মিনিট ব্যবধানে ঘরের লণ্ডভণ্ড অবস্থা দেখেই মেহেরিমা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। তার থেকে বেশি ভয় পাচ্ছে কৃতিত্বের আচার রাগকে। সব তো ঠিকই ছিল, হঠাৎ করে কি এমন হয়ে গেল? এত রেগেই বা গেল কেন? মেহেরিমার মাথায় কিছুই ঢোকে না। তৎক্ষণাৎ শব্দ শুনে নিচে থেকে সবাই দৌড়ে উপরে উপস্থিত হয়েছে। তাবান তাইফ দ্রুত হাতে দরজা ধাক্কাতে থাকে। ভাবি, ভাবি আপনি ঠিক আছেন? দরজা খুলুন তাড়াতাড়ি। তাবানের কণ্ঠস্বর শুনতেই মেহেরিমা কাঁপাকাঁপি পায়ে দরজার নিকটে এগিয়ে যায়। দরজাটা হালকা খুলতেই তাবান দ্রুত এক গ্লাস পানি এগিয়ে দেয় মেহেরিমার দিকে। ভাবি, ভাইয়াকে পানি খাওয়ান, শান্ত করুন। মেহেরিমা ভয়ে ভয়ে কৃতিত্বের দিকে তাকায়। দিন দুনিয়া ভুলে ঘরে জিনিসপত্র ভাঙচুর করতে ব্যস্ত। মুখ দিয়ে একধারে কিছু বলেই চলছে। কৃতিত্বের হিংস্রতা দেখে মেহেরিমা শুকনো ঢোক গেলে। উনি রেগে আছেন? আমি পারবো না। ভয় পাবেন না, আপনাকে কিছু করবে না। তাড়াতাড়ি যান, পানিটা দেন ভাইয়াকে। মেহেরিমা কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থেকে বুকে সাহস জমিয়ে ধীরে পায়ে কৃতিত্বের দিকে এগিয়ে যায়। তাবান দরজা বন্ধ করে পিছনে ঘুরতেই বাড়ির সকলে প্রশ্নাত্মক দৃষ্টির সম্মুখীন হয়। মুখে জোরপূর্বক হাসি টেনে বলে, ভাই একটু রেগে আছেন, তাই হয়তোবা কিছু ভাঙচুর করছে। ভাবি কল দিয়ে পানি চাইলে সেটা দিতেই এসেছিলাম। টেনশন করো না তোমরা, তেমন বড় কোনো ঝামেলা না। কৃতিত্বের রাগ সম্পর্কে কম বেশ সবাই জানে, তাই সবাই খুব সহজেই সবটা বিশ্বাস করে নেয়। সহসায় প্রস্থান করে। থেকে যায় শুধু আয়াস আর আরিফ চৌধুরী। দুজনে কিছুক্ষণ বন্ধ দরজার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে প্রস্থান করে। তাবান তাইফ হাঁপ ছেড়ে বাঁচে, দৌড়ে নিজের ঘরে চলে যায়। মেহেরিমা এগিয়ে যেয়ে ধীর কণ্ঠে ডেকে ওঠে, শুনছেন? একটু শান্ত হন। কৃতিত্ব পিছনে ফিরে তাকায়। মেহেরিমা কাঁপা কাঁপা হাতে পানিটা এগিয়ে দেয়। মেহেরিমা কিছু বলার আগেই কৃতিত্ব গ্লাস উঁচিয়ে এক ঢোক সবটা শেষ করে। বড্ড পানির পিপাসা পেয়েছিল কি না। মেহেরিমাকে আশ্চর্য করে দিয়ে 10 মিনিটে ব্যবধানে কৃতিত্ব একদম শান্ত হয়ে যায়। মেহেরিমাকে হাজার বার সরি বলে ফেলেছে ইতিমধ্যে। আধা ঘন্টার মধ্যে নিজেই রুম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে। মেহেরিমা কেবল অবাক চোখে সবটা দেখিয়ে চলছে। মনের মাঝে হাজারো প্রশ্ন খচখচ করতে থাকে। মস্তিষ্কের আসন্ন কথা উপলব্ধি করতে পারেই বুকটা কেঁপে ওঠে। আরিফ চৌধুরী আয়াস বাড়ির সামনে মেইন গেটের বরাবর রাস্তা দাঁড়িয়ে আছে। শীতের রাতে ঠান্ডা বাতাসে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে দুই পুরুষালী শরীর। দুজনেই নিশ্চুপ। আয়াস নিস্তব্ধতা ভেঙে বলে, মানুষ এক ভুল কতবার করে বাবা? নিজের ছেলের কথায় ছেলের দিকে দৃষ্টিপাত করে আরিফ চৌধুরী। মুখে হাসি। কথাটা কোন দিক মিন করে বলেছে খুব করেই বোঝেন উনি। এমপি তো আর মুখ দেখে হননি। যতদিন না তার শক্তপোক্ত একটা শিক্ষা হয় ততদিন। তবে কি মায়ে এখনো শিক্ষা হয়নি বাবা? অন্যকে নিচে নামানোর প্রতিযোগিতা নামলে মানুষ নিজের বিবেক জ্ঞান সব হারিয়ে ফেলে। বড় কোনো সমস্যা বাধা আগেই মা নিয়ে ঢাকা ফিরে চলো। কৃতিত্বকে একটা সুন্দর সুস্থ জীবন কাটাতে দাও। এবার যে পাপীকে তার শাস্তি পেতেই হবে। মেহুকে তোমরা যেমন ভাবছো ও কিন্তু তেমন না। অবনী আন্টির সেকেন্ড ভার্সন মেহু। ও সব সত্যি জানলে না আমরা রক্ষা পাবো আর না কৃতিত্ব। মেহুমা কৃতিত্বের ভালো ভাসে, কখনো বিচ্ছেদ চাইবে না, এটা শিওর থাকো।
আর আমরা পাপের বোঝা বয়ে বেড়ানোর চেয়ে শাস্তি পাওয়া শ্রেয়। একটা মেয়ের জীবন নষ্ট করতে একটু বুক কাঁপেনি বাবা। তোমরা নেওয়া একটা ভুল সিদ্ধান্ত এই ভরা সমাজে একটা মেয়েকে কলঙ্কিত করতে হয়েছে। পাল্টেছে সময়, পাল্টেছে সব কিছু, কিন্তু মনের ক্ষত সেটা কি একটুও পাল্টেছে? একটুও কমেছে? আয়মানের মৃত্যুর সত্যিটা আমরা মনে প্রতিশোধে আগুন জ্বালিয়ে নিয়ে দিয়েছি। সত্য মিথ্যা যাচাই করার অবস্থায় ছিলাম না। মানুষ কিভাবে নিজের পায়ে নিজের কুড়ুল মারে সেটা তোমাকে না দেখলে কখনোই জানতে পারতাম না বাবা। বড্ড আফসোস হয়। তোমার না অবশ্য মায়ের বুদ্ধি কাছে তুমি নেহাতি একটা চুনোপুটি। তুমিও তো ভালোবেসে ঠকে গেছো আয়াস। আমি চাইলে এক্ষুনি ওকে ছুঁড়ে ফেলে দিতে পারি। তাহলে ছুঁড়ে ফেলছো না কেন? আমার রাজনৈতিক ক্যারিয়ারে এটাই ইফেক্ট পড়বে। সত্যি কি তাই? বাবার কথায় আয়াস চুপ হয়ে যায়। আয়াসের ভালোবাসা যেটা সে এতটুকু ঠুনকো না, সেটা তো গভীর ভালোবাসা। চাইলে ছুঁড়ে ফেলা সম্ভব না। বেশ কিছুক্ষণ কেটে গেছে নীরবতায়। ভালোবেসে ঠকে যাওয়ার মাঝেও শান্তি আছে বাবা, কিন্তু ভালোবেসে ঠকানোর মাঝে কোনো শান্তি নেই। যাকে শুধু আক্ষেপ, এক বুক ভরা কষ্ট, যেটা না কাউকে বলা যায় আর না নিজের কাঁধে বয়ে বেড়ানো যায়। আয়েশের কথায় আরিফ চৌধুরী আখিজোড়া বদ্ধ করে ফেলে। চোখের পাতায় ভেসে ওঠে সুন্দর অতীত, এক কিশোরীর মানবীর মুখায়ব। কি সুন্দর তার হাসি! এখনও এই সুন্দর এই কানে ঝংকার তুলে সেই হাসি। একপাক্ষিকভাবে এত ভালোবেসেও নিজের করা একটি ভুল, নিজের ভালোবাসা, নিজের ভালো থাকা সব হারিয়েছে এক নিমেষেই। কাউকে ঠকালে বিধাতা বোধহয় তার ভাগ্য ভালো থাকাটা আর লেখে না। ভালোবাসার কাছে হেরে যাওয়া দুজন মানুষের কষ্টে খুশিতে মেতে ওঠে এক নারী মন। পৈশাচিক হাসি দিয়ে পরক্ষণেই গুনগুনিয়ে কেঁদে উঠে বলে, ওই চৌধুরীর বাড়ি কেউ কখনো ভালোবেসে সুখী হতে পারবে না। আমার মতোই বুকে ভালোবাসা আগুন নিয়ে সবাইকে জ্বলতে হবে, পুড়তে হবে।